কি অবস্থা ভাই লোকস, কেমন আছেন সবাই? আছি আলহামদুলিল্লাহ ভালোই। বাঁচতেছে প্রায় 7:30টার মতো। এখনও অফিসে যাইতেছি, কাজ শেষ করছি, কিন্তু আরেকটা দাদার জন্য ওয়েট করতেছি। ওনার হাতে কিছু কাজ আছে। আজকে শনিবার, শনিবার একটু কাজের একটা বেশি থাকে, কারণ 2 দিনের রিপোর্ট থাকে একসাথে। হ্যাঁ, আদার্স অন্যান্য কাজ থাকে, তো একটু প্যারা হয়ে যায় আর কি। তো যে কারণে আসলে কোনো ধরনের ভিডিও বানাতে পারতেছি না। কিন্তু দেশের এমন একটা অবস্থা যাচ্ছে যে আসলে কোনো কিছু না বলেও পারতেছি না। আমাদের আজকে সকালে ঘুম থেকে উঠে একটা নিউজ দেখলাম যে গতকালকে, পরশুদিন বা গতকালকে যুবদলের একজন কর্মী, বিএনপির, তাকে খুব অমানবিকভাবে মেরে ফেলা হয়েছে। এটা কে বা কারা করছে, কাদের ইন্ধনে করছে, কিন্তু এটা যেহেতু যৌথ বাহিনী ওকে আপনার হেফাজতে নিয়েছিল, দেন যৌথ বাহিনী অসুস্থ অবস্থায় নাকি পুলিশের হাতে সোপর্দ করে, কিন্তু পুলিশ যখন ফ্যামিলির কাছে ওকে বুঝাই দেয় উনি আসলে মৃত ছিল। আমাদের দেশটাতে মানুষের জীবনগুলো আসলে কতটা সহজভাবে চলে যায়, কোনো ধরনের কোনো প্রশ্ন নাই, কোনো ধরনের কোনো কোয়ারি নাই, কোনো ধরনের কোনো জবাবদিহিতা নাই। একটা মানুষের জীবন এভাবেই চলে যায়। অথচ পৃথিবীর অন্যান্য দেশগুলোর দিকে তাকাইলে তাদের দেশগুলোতে যদি একটা মানুষের জীবন যায়, তারা পুরো তছনছ করে ফেলে সব কিছু। আর আমাদের দেশে তো আমরা কিসের উপরে যে বসবাস করতেছি, এত কিছু হইল গত 16টা বছর হওয়ার পরে, যেভাবে হোক একটা জিনিস ঘটছে, সেটা যাওয়াটা খুব দরকার ছিল, সেটা যাওয়াটা ভুল ছিল না, অবশ্যই সেটা দরকার ছিল। কিন্তু বর্তমান যে সিচুয়েশন তৈরি হয়েছে আশেপাশে পুরো দেশে, এটা খুবই ভয়াবহ। কারো কোনো কমান্ড নাই, কাউকে কেউ মানে না। পুলিশ ব্যবস্থার খুবই খারাপ অবস্থা, আইন শৃঙ্খলার খুবই খারাপ অবস্থা। প্রথমে স্বরাষ্ট্র যে উপদেষ্টা হয়েছিল, উনি 1 সপ্তাহ 2 সপ্তাহের মাথায় ওনাকে পরিবর্তন করা হয়েছে। কিন্তু কিন্তু বর্তমান যেই স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনার বিরুদ্ধেও আসলে অ্যালিগেশনের কোনো অভাব নাই। হ্যাঁ, কয়েকটা আন্দোলনে যেভাবে করে পুলিশ প্রতিক্রিয়া করছে, কয়দিন আগে শিক্ষকদের একটা এই আন্দোলনে দেখলাম খুব বিশ্রীভাবে প্রতিক্রিয়া দেখাইছে পুলিশ। হ্যাঁ, গতকালকের এই ঘটনা যুবদলের, এর ভিতরে পুরো দেশটাতেই একটা কি বলে, খুন বা চাঁদাবাজি বা আপনার কি বলে কিডন্যাপিং, ডাকাতি, চুরি খুব বেশি বেড়ে গেছে, খুব বেশি। এগুলোর খুব কন্ট্রোল একদমই নাই বলতে পারেন। আমাদের যেই উপদেষ্টাগুলো, তারা আসলে যে কি দেখতেছেন, কি করতেছেন, আমরা আসলে খুবই হতাশ, খুবই হতাশ। কোনোভাবেই এগুলোকে যদি কন্ট্রোল করতে না পারেন, এই দেশটা আসলে বাংলাদেশ, কিন্তু এইটাতে যে পরিমাণ রক্ত বাংলাদেশের উপরে বইতেছে, 2-2.5 হাজার ছেলে পেলে এইভাবে করে রাস্তায় জীবন দিছে। আপা যাওয়াটা ঠিক ছিল, কিন্তু যে 2000 ছেলে মেয়েরা জীবন দিল তার জন্য, সেই সব ছেলে মেয়েদের জীবনের কি কোনো ধরনের কোনো মূল্য আপনারা দিবেন না? কোনোভাবেই কি দিবেন না? এটা কোনোভাবেই না মেনে নেওয়া যাচ্ছে না, কোনোভাবেই। কারণ যার ঘরের সন্তানরা গেছে, শুধু একমাত্র তারাই জানে যে সে কি হারাইছে। এখন পর্যন্ত সেই সব শহীদদের নাম এখনও প্রকাশ করা হয়নি, এখনও তাদেরকে তাদের যে সম্মান যথার্থ সেটা দেওয়া হয়নি, কোনোভাবেই দেওয়া হয়নি। এটা খুবই নিজের থেকে কষ্ট লাগতেছে একজন বাংলাদেশি হিসেবে, যে আমি এমন একটা দেশে জন্মগ্রহণ করছি যে দেশটাতে আসলেই জন্ম নেওয়াটা মনে হচ্ছে এখন পাপ হয়ে গেছে। হ্যাঁ, আমি জোরে কথা বলতে পারতেছি না, আমি আমার অফিসের ক্যান্টিনে বসা, এখানে সাউন্ডটা খুব ইকো হয়, যে কারণেই আস্তে আস্তে করে কথা বলতেছি। হ্যাঁ, আশা করি ক্লিয়ার কাট শুনতেছেন। কিন্তু আমরা এই দেশটাতে কি পরিমাণ পোটেনশিয়াল আছে এই দেশটার, আমরা কেউ কল্পনাও করতে পারবো না। এই দেশটাকে গত 71 সালে যুদ্ধ হয়েছে, যুদ্ধের পর থেকে যতগুলো সরকার, যতগুলো পরিবর্তন ঘটছে দেশটাতে, প্রত্যেকটা ঘটনায় বা যারাই আসছে, তারা আসার পর দেশটার ভিতরে তারা যত রকমের কি বলে এটাকে, অত্যাচার, শোষণ, দুর্নীতি, চুরি, ডাকাতি যা পারছে করছে প্রত্যেকটা সরকার। বলে না গ্রামের ভাষায় যে শিং মারছে, হ্যাঁ হিং মারে বলে যে চুরারা, তো হিং কুড়াল সবই মারছে এই দেশটার ভিতরে। কিন্তু এই দেশটা তারপরেও টিকে আছে। এই দেশটার নিরীহ কিছু মানুষ আছে যারা কোনো আগা মাথায় নাই। সকালে বেরোবে, বদলের মতো বদলা দিবে, তারপর বাসায় আসবে, ঘুম যাবে, পরের দিন সকালে আবার চাকরিতে যাবে। আর আমাদের দেশের যে পরিমাণ পোটেনশিয়ালিটি দেশ হিসেবে, দেশের মাটি, দেশের এনভায়রনমেন্ট যেভাবে করে পোটেনশিয়াল আছে, এই দেশটার মানুষকে
আগলাই রাখার। নাহলে এতটুকু একটা দেশে চিন্তা করেন 20 লক্ষ মানুষ, কিন্তু চলতেছে। শুধু একটা মানুষ আসবে যে সদিচ্ছা নিয়ে আসবে এবং সৎ কিছু কাজ করবে, সেটাই এখন পর্যন্ত আমরা পাই নাই। আজকে 50টা বছরে পাই নাই। এত ঘটনার পর ভাবছিলাম যে দেশটাতে হয়তো বা একটা দুইটা কিছুটা পরিবর্তনের দিকে যাবে, কিন্তু এখন এসে মানে খুব খুব বিরক্ত লাগতেছে এগুলো। আগে আপা ছিল, অনেক কিছু হইতেছিল, ঠিক আছে আপা ছিল করবে, এটা হবেই, এটা মানে সবাই কেউ কোশ্চেন করার ছিল না। কিন্তু এখন কেন, এখন কেন বলেন আপনি, এখন কেন? আমরা আসলে খুবই হতাশ ইউনুস স্যার, খুবই হতাশ। আপনাদের প্রতি দুই চোখ লাগায় বসে আছি যে আপনি কোনো একটা সিদ্ধান্ত নেবেন, কিন্তু আমরা না আসলে মানে কোনোভাবেই না আর মানে পারতেছি না। হ্যাঁ, আমাদের এই যে ছেলেপেলেগুলো তারা ধুকে ধুকে মরতেছে, তাদের কেরিয়ার, তাদের লাইফ, তাদের রেসপন্সিবিলিটিস তারা কোনোটাই কোনোভাবে সঠিকভাবে পালন করতে পারতেছে না। পাশাপাশি দেশের এই ধরনের সিচুয়েশন অনেকে হয়তো বা নজর আন্দাজ করতে পারেন, কিন্তু সবাই তো নজরটা সরাইতে পারে না। সকালে আসার সময় যখন দেখি যে ফুটপাতে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা পড়ে আছে, আসার সময় দেখি পোলাপাইনে ট্রাকের উপরে ঝাঁপ মারতেছে 10 বছর 12 বছরের ছেলেমেয়েরা। আসার সময় দেখি পোলাপাইনে হাতে গাম নিয়ে বসে আছে, বাচ্চা বাচ্চা পোলাপাইন, 10-12 বছরের পোলাপাইন। কেউ তাদের দিকে তাকানোর নাই, কেউ তাকানোর নাই। আর আমাদের আরেকজন উপদেষ্টা, হ্যাঁ, উনি বঙ্গবন্ধুর বাড়ি ঠিক করতেছেন কার টাকা দিয়ে, কেন, কি কারণে? আমার জনগণ রাস্তায় শুইতে পায় না, আমার জনগণ খাইতে ভাত পায় না, শোয়ার জন্য ঘর পায় না। মানে কি করতেছেন আপনারা, কি কারণে, মানে কেন আপনারা চেয়ারগুলো হোল্ড করে বসে আছেন? আমি জানি না কেন এখনো স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আমাদের আইন উপদেষ্টার চেয়ার এখনো বলবৎ আছে। এত কিছুর পরও, এত অ্যালিগেশনের পরও ওনারা কেন তাদের দায়িত্ব নিজের থেকেই ছেড়ে দিচ্ছেন না? আমার আসলে বোধগম্য না। এত প্রশ্নের পরেও চিন্তা করা যায়। 2 দিন আগে একটা নিউজ শুনলাম যে সৌদি আরবের সৌদি আরবের ফ্লাইট আপনার 1,92,000 টাকা। গত 3-4 মাস 5 মাস আগেও এই ফ্লাইট ছিল, 2 মাস আগেও এই ফ্লাইট ছিল 50,000, 60,000, 70,000, 80,000 টাকা। একদম করোনার সময় যখন বাড়ছিল সিন্ডিকেটের মাধ্যমে তখনও 80-90,000 টাকা ছিল। এখন কেন 1,90,000 টাকা? কল্পনা করা যায়? মানে আপনারা দেখলাম যে প্রবাসীদের জন্য এয়ারপোর্টে লাউঞ্জ বানাইতেছেন, কফি খাবে টাকা দিয়ে, আর ওরা ফ্লাইট খরচ দিবে 1,92,000 টাকা। আমাদের যারা রেমিডেন্স যোদ্ধারা আছে তারা ওখানে কি পরিমাণ পরিশ্রম করে, আমরা বাংলাদেশি যারা তারাও পরিশ্রম করতেছি সমমাত্রায়, কিন্তু আমাদের স্যাটিসফ্যাকশনের জায়গাটা কই জানেন? আমরা দিন শেষে গিয়ে এই যে এখন যাব, গিয়ে 2টা বাচ্চাকে কোলে নিব, বিবিজানকে কাছে পাবো, বাবা মার চেহারাটা দেখবো, বা আমাকে বাবা মা গুলো ডাকতে পারবো। কিন্তু একটা প্রবাসী যে ভাই, মানে তার পুরো পৃথিবী, এইসব দেশ টেশ তার কাছে কিন্তু কিছু না, তার কাছে তার পৃথিবীটা তার পরিবার। আর সেই পৃথিবীটাকে সে দেশে রেখে আরেকটা দেশে তার ছেলে এখানে অসুস্থ হয়, তার ওয়াইফ এখানে অসুস্থ হয়, তার বাবা মা অসুস্থ হয়, সে এখান থেকে টাকাটা পাঠায়, কিন্তু নিজে যে দায়িত্ব নিয়ে সেই কাজগুলো করবে, বাচ্চাকে ডাক্তার দেখাবে, ওয়াইফকে নিয়ে ডাক্তারের কাছে যাবে, ওয়াইফকে নিয়ে একটু ঘুরবে, বা আমাকে একটু সময় দিবে, বা আমার শেষ বয়স, বা আমার অসুস্থ, বা আমার মারা গেলেও আসতে পারে না। আর আমরা সেই সকল মানুষদেরকে নিয়ে এভাবে হাসি ঠাট্টা বানাইতেছি, মানে দেশটার ভিতরে তাদেরকে, তাদের মনে হয় যে কোনো অস্তিত্বই নাই এ দেশটার একটা শ্রেণীর মনে হচ্ছে যে কোনো অস্তিত্বই নাই, তারা হইছেই মৃত্যুর জন্য। তাদেরকে মারবে, তাদেরকে পিষবে, তাদেরকে পায়ের তলে ডলবে। কেন রে ভাই, কি পাপ করছে? আপনার ঘর থেকে তো যাই একবেলা চাইল খায় নাই কেউ। এই যে এত উপদেষ্টা, এত কিছু, আপনাদের ঘরে গেছে কোনোদিন ভিক্ষার জন্য? আপনাদের ঘর থেকে কেউ ভিক্ষা খুঁজতে যাইতে পারবে? আমাদের ঘরে আসে ভিক্ষার জন্য। আমরা যখন রাস্তায় বেরোই তখন আসে আমাদের পাশে। আপনারা যখন গাড়ি নিয়ে যান আপনাদের পাশে কিন্তু কোনো ভিক্ষুক যাইতে পারে না। আপনারা রাস্তায় মানুষ রেখে, ফুটপাতে মানুষ রেখে আপনারা সংস্কার এটা সেটা চিল্লাইতেছেন। কার জন্য, কাদের জন্য, কি কারণটা কি বলেন? মানে খুবই খুবই বিশ্রী লাগতেছে, খুবই। আরেকটা মৃত্যুও সহ্য করা যাচ্ছে না, বিশেষ করে প্রশাসনের দ্বারা আর একটা ভুল সিদ্ধান্ত মেনে নেওয়া যাচ্ছে না কোনোভাবে। এই দেশটাতে গত 16টা বছর, 20টা বছর, 50টা বছর এই প্রশাসন, এই আমলাতন্ত্র শেষ করে ফেলছে দেশটাকে। এখনো আমি জানি না কি হবে দেশের। খুবই বিশ্রী অবস্থা। বিএনপির কথাবার্তা ঠিক লাগতেছে না, জামাতের কথাবার্তাও ঠিক লাগতেছে না।
এক দোটানার ভিতরে আসি রে ভাই, দেশটার ভিতরে কি যে একটা অবস্থা চলতেছে। বর্তমান সরকার আসলো, ভাবলাম ইনুস সরকার, আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার, এত বড় বড় বুকের কথা, মুখে কথা, এই করবে সেই করবে। কি রে, কেন ভাই, কি সমস্যা? ক্ষমতায় আসছেন, করেন না, মানুষ টাকাও কামান, কিন্তু মানুষের জন্য করেন কেন? কেন আপনারা এত প্রশ্নবিদ্ধের জায়গায় নিজেদেরকে নিয়ে যাচ্ছেন? মানে মানুষের মন থেকে যে একটা দীর্ঘশ্বাস, সেটার ভয় কি মানে নাই? উপরে যে একজন আল্লাহ আছেন, উনি কি নাই? উনি কি মানে কিছুই দেখতেছেন না? এভাবে করে হয়তোবা মনে হচ্ছে আপনারা অনেক চালাক, আপনারা অনেক কিছু করে ফেলবেন, আমরা বোকার স্বর্গে আছি। হ্যাঁ, মানুষ না, একটা কথা আছে, আমরা যারা বাইক চালাই তারা বলি যে জোরে চালানো ক্রেডিট না, আস্তে চালানোটা ক্রেডিট, সাবধানে চলাটা ক্রেডিট। আপনারা সাবধানে চলেন, আপনারা সাবধানে চলেন, প্রত্যেকটা পা সাবধানে দেন, প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার আগে 100 বার ভাবেন। এখনো অনুরোধ করতেছি। আর ডক্টর ইউনূস স্যার, আসলে সবার কাছেই অনুরোধ, কিন্তু আশা ভরসার জায়গাটা আপনি ছাড়া আসলে এই দেশটা হয়তো বা শেষ হয়ে যাবে যদি আপনি হয়তো বা পারবেন। আর কাউকে দেখতেছি না আসলে, জানি না বর্তমান উপদেষ্টা মণ্ডলীর যে অবস্থা, উপদেষ্টা বডির যে অবস্থা, আপনি কতটুকু কাজ করতে পারতেছেন। কিন্তু আপনার যদি কোনো হেল্প প্রয়োজন, জনগণের কাছে আহ্বান করেন। আই হোপ জনগণ আপনি ব্যক্তিকে ডিনাই করবে না। আল্লাহ হাফিজ।